ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশন চলছিল। আচ্ছা, এই চ্যাপ্টারের গ্যামেটোজেনেসিস কে সম্পূর্ণভাবে আমরা কি হচ্ছে যে কি এর আগের ক্লাসে জেনেছি, ঠিক আছে। আজকে আমরা নতুন টপিক ধরব, ফার্টিলাইজেশন। আচ্ছা, যার মানে হচ্ছে নিষেধ। তো ফার্টিলাইজেশন এখানে কি হচ্ছে, ইন্ট্রোডাকশন অফ ফার্টিলাইজেশন। তো এটা হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আচ্ছা, ফার্টিলাইজেশনের ক্ষেত্রে আমরা সবসময় দেখব দুই ধরনের গ্যামেটের দরকার পড়ছে। একটা মেল গ্যামেট, যার নাম হচ্ছে স্পার্ম, আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট। যার নাম হচ্ছে ওভাম। এই স্পার্ম এবং ওভাম পরস্পরের সঙ্গে এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে কি করছে, মরুলা অর্থাৎ মরুলা, ব্লাস্টুলা, যদি এটা এন্ডোমেট্রিয়াম ধরি, এটাকে যদি আমরা এন্ডোমেট্রিয়াম ধরি, তাহলে এখানে ব্লাস্টুলা তৈরি হচ্ছে। তৈরি হবে, তারপরে এখানে এমব্রায়ো গঠিত হবে। গঠিত হবে। তো ফেজেস অফ ফার্টিলাইজেশন, আমরা যদি ফেজেস অফ ফার্টিলাইজেশন দেখি তাহলে মেইনলি এখানে তিনটি জিনিস দেখতে পাচ্ছি। এক নম্বর কি হচ্ছে, ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম।
তাহলে এদিক থেকে স্পার্ম গেল এখানে, এই স্পার্মের সঙ্গে এই যে ওভাম আছে এইটা কি হচ্ছে, যোগ হচ্ছে, ঠিক আছে। তাহলে ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম। ওভাম, ঠিক। 2 নম্বর ফেজেস হচ্ছে ফার্টিলাইজেশন, অর্থাৎ স্পার্ম ফার্টিলাইজড করে এর মধ্যে প্রবেশ করবে, পেনিট্রেট করবে, ছিদ্র করে প্রবেশ করে যাবে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। আর 3 নম্বর ফেজেস হচ্ছে প্রেগন্যান্সি। অর্থাৎ প্রেগন্যান্সি কখন ঘটবে, যখন ফার্টিলাইজেশনের পরে ইউটেরাসে এই জায়গায় মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, এরপরে কি হচ্ছে আর একটা স্টেপ ঘটবে গ্যাস্ট্রুলা, তারপরে এমব্রায়ো তৈরি হবে। তো এই যে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, তারপর এমব্রায়ো তৈরি হচ্ছে, তো আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত 9 মাস 10 দিন ধরে ইউটেরাসের মধ্যে থাকছে, মায়ের ইউটেরাসের মধ্যে থাকছে, এটাকে আমরা প্রেগন্যান্সি বলবো। ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম এট ফার্স্ট হয়ে গেল। 2 নম্বর ফার্টিলাইজেশন করলো। 3 নম্বর কি হচ্ছে প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির মধ্যে কি হচ্ছে, এগুলো হচ্ছে। তাহলে আমরা ফার্টিলাইজেশন এন্ড এমব্রায়ো ডেভেলপমেন্ট এটাও বলতে পারি, ঠিক আছে। তো আমরা কি হচ্ছে যে আজকের বিষয়টা শুধু আলোচনা করব ফার্টিলাইজেশন, অর্থাৎ এইখানে যে সম্পূর্ণ প্রসেসটা ঘটছে এই জিনিসটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এখানে কি ঘটবে সেটাই আমরা কি হচ্ছে যে ডিটেইলসে জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে 1 নম্বর জানলাম কি হচ্ছে যে এখানে গ্যামেটের দরকার পড়ছে, গ্যামেটের দরকার পড়ছে, সেটা মেল গ্যামেট হোক আর ফিমেল গ্যামেট হোক, গ্যামেটের দরকার পড়বে। তো মেল গ্যামেট যেটা আছে ওর স্ট্রাকচার যদি আমরা দেখি, এইরকম আমরা কি হচ্ছে যে একটা মেল গ্যামেটের স্ট্রাকচার দেখতে পাবো স্পার্মে, যার দেহের 4টে অংশ থাকবে। অর্থাৎ এটা যেটা আছে এটা হচ্ছে হেড, এটা যেটা আছে এটা নেক, এটা যেটা আছে এটা হচ্ছে বডি, আর এইখান থেকে এটা হয়ে গেল টেল। আমরা যদি স্পার্মের গঠনটা না জানি
তাহলে ফার্টিলাইজেশন এই প্রক্রিয়া শিখতে পারবো না। তো যে হেড পার্টটা আছে এটা কি হচ্ছে 3 থেকে 4 অর্থাৎ 3.5 2.5 থেকে 3.5 কি হচ্ছে এটা চওড়া হবে, অর্থাৎ এই জিনিসটা হবে। আর প্রস্থ কি হচ্ছে 4 to 5 মাইক্রো হবে চওড়া। এর মস্তকের মধ্যে যখন আমরা দেখব তখন একটা কি হচ্ছে যে একটা বৃহৎ আকৃতির নিউক্লিয়াস দেখতে পাবো। তো এছাড়া এখানে গলগি বডিজ গুলো অবস্থান করবে। এখানে থাকবে এই গলগি বডি থেকে কি হচ্ছে যে এখানে একটা গঠন সৃষ্টি হবে যার নাম হচ্ছে অ্যাক্রোসোম। মস্তকের সামনের দিকে থাকবে। অ্যাক্রোসোম। আচ্ছা, এবার কি হচ্ছে মস্তক এবং বডি বা দেহ এই দুটি অংশকে যে অংশটা যুক্ত করেছে সেটা হচ্ছে নেক। এই নেকের মধ্যে থাকছে সেন্ট্রিওল। তো এই দিককার সেন্ট্রিওল যেটা থাকবে সেটাকে আমরা বলবো প্রক্সিমাল সেন্ট্রিওল। আর এই যেটা সেন্ট্রিওল আছে একে আমরা বলবো ডিস্টাল সেন্ট্রিওল। আচ্ছা, এবার এই যে বডি আছে এই বডির দৈর্ঘ্য হচ্ছে 5 to 7 মাইক্রো, এর কাছাকাছি থাকবে, অ্যাপ্রক্সিমেটলি এর কাছাকাছি থাকবে। আর এর প্রস্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 মাইক্রোর কাছাকাছি থাকবে। এরকম থাকবে। এর মধ্যে আমরা এইরকম সজ্জাকৃতিতে মাইটোকন্ড্রিয়া গুলো দেখতে পাবো। যে মাইটোকন্ড্রিয়া গুলো প্রয়োজনীয় এটিপি যেটা আছে শক্তি উৎপন্ন করবে, এটিপি উৎপন্ন করবে। এই এটিপি কে ব্যবহার করে স্পার্ম কি হচ্ছে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি হচ্ছে যে কি ভাষা ডিফারেন্সিয়াল, এপিডাইডিমিস মানে সমস্ত পথ যে অতিক্রম করবে এই শক্তিকে ব্যবহার করেই করবে। আচ্ছা, এছাড়া টেল যেটা আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 50 মাইক্রো আর প্রস্থ হচ্ছে 0.5 মাইক্রো, এর কাছাকাছি থাকবে। আচ্ছা, টেল যেটা আছে এই টেলের সাহায্যে স্পার্ম সব সময় কি হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যাবে। যেরকম কোন সাপ ওর কি হচ্ছে যে পুচ্ছকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যায়, ওইরকম করে কি হচ্ছে যে ওর পুচ্ছকে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল মেল গ্যামেট। এবার হচ্ছে ফিমেল গ্যামেট। তাহলে এটা
ফিমেল গ্যামেট এটা আছে। ফিমেল গ্যামেটকে যখন আমরা দেখব তখন বাইরে থেকে দেখতে অনেকটা ডিম্বাকার বা বর্তুলাকার মনে হবে, আর বাইরের দিকে যেটা মেমব্রেনটা আছে, এই যে মেমব্রেন আছে এটাকে বলবো আমরা ভাইটেলাইন মেমব্রেন। মেমব্রেন, ভাইটেলাইন মেমব্রেনের বাইরের দিকে আর একটা পুরো স্তর দেখা যাবে। এটা কি হচ্ছে, একদিকে যদি আমি করে দিই স্তরটা, তাহলে এইরকম কি হচ্ছে যে পুরু থাকবে। আমি শুধু এতটুকু জায়গাটা করেছি, এইরকম গোটাটা আছে, এখান থেকে গোটাটাই এইরকম আছে, তাহলে একে বলা হচ্ছে জোনা পেলুসিডা। ভাইটেলাইন মেমব্রেন, এই মেমব্রেন এবং জোনা পেলুসিডা এর মাঝখানে একটা স্পেস দেখতে পাচ্ছি বা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো পেরিভাইটেলাইন স্পেস। স্পেস যখন ভেতরের দিকে দেখব, এখানে একটা সেলের মধ্যে, সাপোজ যদি এটা আমরা যদি হিউম্যান বডির একটা সেল মনে করি, যে কোনো একটা মানুষের কি হচ্ছে যে এটা সেল আছে, তো ওর সেলের ভেতরকার অংশ নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এটা তো আমরা জানি ছোট ক্লাসে শিখে এসেছি, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম, এটাকে কি বলবো আমরা প্রোটোপ্লাজম বলবো। যেরকম এখানে এই অংশটাকে প্রোটোপ্লাজম বলছি, ঠিক ওভামের ক্ষেত্রে এই অংশটাকে আমরা বলবো ওপ্লাজম। আচ্ছা, এবার ওপ্লাজমের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সেলুলার অর্গানেলস গুলো দেখতে পাবো। যেরকম কি হচ্ছে, নিউক্লিয়াস আছে, গলগি বডিজ গুলো আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আর সেলের সাইটোপ্লাজমের মধ্যে যা কিছু দেখতে পাবো, এখানেও কিন্তু আমরা এইগুলো দেখতে পাচ্ছি। এবার কি হচ্ছে, এই ওভাটা যখন এখানে ওভুলেশন ঘটছিল, অর্থাৎ এই অংশ থেকে ওভারি থেকে যখন বাইরের দিকে ফুটো হয়ে বের হচ্ছিল, তাহলে ওভার যে প্রান্ত দিয়ে বের হয়েছে, সাপোজ কি হচ্ছে যে এই প্রান্ত দিয়ে ওভারটা এর প্রাচীরটাকে মানে কি হচ্ছে যে স্ট্রংলি ধাক্কা মারলো খুব জোরে, তাহলে এটাকে আমরা বলবো অ্যানিমাল পোল। এই প্রান্ত দিয়ে করেছে, তাহলে এটা হয়ে গেল অ্যানিমাল পোল। তো অ্যানিমাল পোলের ঠিক অপোজিট সাইডে যে অংশটা অবস্থান করছে সেটা হচ্ছে ভেজিটাল পোল। আর যখন কোনো
মহিলার ক্ষেত্রে এই ওভাটা বের হচ্ছে, অর্থাৎ ওর মেনস্ট্রুয়াল সাইকেল 1 থেকে 28 দিনের হয়। 28 দিন পর্যন্ত কি হচ্ছে যে কি চলতে থাকে, তারপরে কি হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে মেন্স হবে, ঠিক। তো 14 দিনের মাথায়, অর্থাৎ যখন 14 দিন হয়ে যাবে, 14 দিন চলে যাবে, তখন এই ওভাটা বাইরের দিকে বের হবে। কিরকম করে বের হবে? যে মহিলার এটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে, ওর ব্রেনের হাইপোথ্যালামাস যে আছে, হাইপোথ্যালামাস আছে, এখান থেকে জিএনআরএইচ ক্ষরিত হচ্ছে। কোথায় ক্ষরিত হচ্ছে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে, অগ্র পিটুইটারিতে। এগুলো তো আমরা শিখে গেছি। পিটুইটারিতে ক্ষরিত হচ্ছে, এখান থেকে এক ধরনের হরমোন ক্ষরিত হবে, ওর নাম হচ্ছে লিউটেনাইজিং হরমোন, LH। এই LH এখানে চলে আসবে, অর্থাৎ ডিম্ব যেটা আছে এটা তো কি হচ্ছে, ওভাম। তো এই ওভামটা কি হচ্ছে, ডিম্বথলির মধ্যে অবস্থান করবে। এবার ডিম্বথলির স্ট্রাকচারটা এইরকম হচ্ছে। যদি এটা ওভাম হয় তাহলে এটা হচ্ছে ডিম্বথলির গঠন। এটা এগুলো কি হচ্ছে যে ঠিক হয়ে থাকবে, যেহেতু লেয়ার ঠিক আছে। তো এই অংশটাকে বলবো আমরা অ্যান্ট্রাম, যেটা ফাঁকা সাদা রকমের অংশ আছে এটাকে আমরা বলবো অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রামের মধ্যে লিউটেনাইজিং হরমোন এই কি হচ্ছে যে এই স্ট্রোমা মানে যেগুলো ফাঁকা জায়গা আছে, এখানে লিকুইড আছে, এই লিকুইডকে চারদিক থেকে ঢোকাবে, প্রবেশ করাবে। যখন বেশি করে ঢুকে যাবে তখন কি হচ্ছে, এটা ডিম্বথলি আস্তে আস্তে একটা সময় এমন আসবে যে অতটি চাপ সহ্য করতে পারবে না, তখন এটা বাস্ট হয়ে যাবে। আর যে অংশ কি হচ্ছে যে বাস্ট হবে, প্রাচীরের কাছে থাকবে, ওটা দিয়ে এই ওভাটা বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। এই প্রসেস যেটা হলো এটাকে আমরা বলবো, তাহলে ওভা বাইরের দিকে বের হয়ে আসছে, এটা দিয়ে এটাকে আমরা বলছি ইভলিউশন, ওভুলেশন, এটাকে বলবো ওভিউলেশন, ঠিক। আচ্ছা, তো আলটিমেটলি কি হচ্ছে যে আমরা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এর স্ট্রাকচারটা শিখলাম। এবার কি হচ্ছে 2 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যামেট, যেটা আমরা শিখলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যারাইভাল অফ গ্যামেট। arrival in female reproductive system বা arrival of sperm in female reproductive system, ঠিক আছে। যখন কোনো পুরুষ এবং স্ত্রী, এটা পুরুষ এটা স্ত্রী, এদের কি হয়েছে বিয়ে করার পরে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, ঠিক আছে, মানে সঙ্গম করবে, তখন মেল পেনিস থেকে এই স্পার্মটা ফিমেল ভ্যাজাইনার মধ্য দিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করবে, এই জায়গায় চলে আসবে। সেটাই হচ্ছে অ্যারাইভাল অফ স্পার্ম ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইরকম করে কি হচ্ছে চলে যাচ্ছে।
এটা এবার শিখবো আমরা ক্যাপাসিটেশন। স্পার্ম ইউটেরাসের মধ্যে গিয়ে কি হচ্ছে ওইরকম কাজ করতে পারবে না, অর্থাৎ ও গতি সম্পন্ন হবে না, কারণ ও এনার্জি যদি না পায় তাহলে কি হচ্ছে ও গতি সম্পন্ন হতে পারে না। তাহলে কি করে ও অ্যাক্টিভেট হবে? অ্যাক্টিভেট হবে তখনই যখন স্পার্মটা স্পার্ম তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস এর মধ্যে। তো এই সেমিনিফেরাস টিউবুলস থেকে স্পার্ম যখন এপিডাইডিমিসে চলে আসে, এখানে চলে আসে, সাপোজ কি হচ্ছে যে এটা হচ্ছে স্পার্ম চলে আসলো, চলে আসলো, তখন স্পার্মের মস্তকের সম্মুখ ভাগে এই যে অ্যাক্রোজন গঠনটা আছে এইখানে কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন কি হচ্ছে এসে যুক্ত হবে। তাহলে এই জায়গায় এর যে প্রাচীর আছে, এই প্রাচীরের মধ্যে কোলেস্টেরল এবং গ্লাইকোপ্রোটিন কখন এসে যুক্ত হচ্ছে? যখন এপিডাইডিমিসে আছে, এইরকম সিচুয়েশন আছে। প্লাস গ্লাইকোপ্রোটিন, এই দুটি অংশ এসে কি হচ্ছে যে অ্যাক্রোজোমের সঙ্গে যুক্ত হবে। যখনই যুক্ত হলো তখন স্পার্ম অ্যাক্টিভেট কন্ডিশনে চলে আসবে, অর্থাৎ সক্রিয় প্রকৃতির হয়ে যাবে এবং ওর অ্যাক্রোজোমের গঠনটা কি হচ্ছে শক্তিশালী হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে ক্যালসিয়াম আয়ন, এই যে অ্যাক্রোজোম যেটা আছে এখানে ক্যালসিয়াম আয়ন যুক্ত হবে। আচ্ছা, এবার আমরা শিখব পরবর্তী পয়েন্ট, ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম। তাহলে এটা জিনিসটা আমরা শিখে গেছি। যখন স্পার্ম এটা দিয়ে ভাষা ইফারেন্সকে পার করে এপিডাইডিমিসে আসলো, তারপরে ভাষা ডিফারেন্সকে পার করে কি হচ্ছে যে সেমিনাল ভেসিকলে যাবে, যেটা আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচারগুলোকে দেখেছি। তারপরে কি হচ্ছে যে পেনিস দিয়ে এবার ভেজাইনা দিয়ে ইউটেরাসে চলে এসেছে। সেটা তো কি হচ্ছে যে এটা আমরা অ্যারাইভাল অফ স্পার্মে শিখে গেলাম। এবার এখান থেকে স্পার্ম যেটা আছে সেটা ইউটেরাসের ক্রমসংকোচন প্রসারণশীল প্রক্রিয়ার মাধ্যমে 5 থেকে 6 ঘন্টার মধ্যে ইউটেরাস এবং ফ্যালোপিয়ান টিউবের সংকোচন প্রসারণশীলতার মাধ্যমে কি হচ্ছে যে স্পার্মটা চলে আসবে এই ওভার কাছে। বুঝা যাচ্ছে? সেটাই হচ্ছে ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম। যদি এখানে এসে ওভারটা 48 ঘন্টার মধ্যে স্পার্মটা আসলো তাহলে ফার্টিলাইজড করবে,
আর যদি না আসলো তাহলে এটা ফার্টিলাইজ করবে না, ওভারটা এখান থেকে সরে যাবে বা নষ্ট হয়ে যাবে। যদিও 72 ঘন্টা ধরে এখানে ওভারটা বেঁচে থাকে। বুঝে আছে? আচ্ছা, এবার আমরা শিখবো অ্যাক্রোসোম রিঅ্যাকশন। তো যে ওভা আছে, এর ওভার বাইরের দিকে কি হচ্ছে, সেল বা কোষের পুঞ্জগুলো আছে, এদের গ্রানুলোসা কোষ বলা হয়। গ্রানুলোসা কোষে স্তর বলা হবে। গ্রানুলোসা সেল। আর এদেরকে কি হচ্ছে যে করোনা রেডিয়েটা বলবো। করোনা রেডিয়েটা বলা হয়। যখন কোন স্পার্ম অ্যাক্রোসোম রিঅ্যাকশন শুরু হয়েছে, যখন কোন স্পার্ম এইখানে আসলো এইরকম পজিশনে, অর্থাৎ এখানে মিট করে নিয়েছে, সাপোজ কি হচ্ছে যে স্পার্ম চলে এসেছে এখানে, এটা হচ্ছে স্পার্ম সংক্ষেপে, তখন ওর অ্যাক্রোসোম থেকে এক ধরনের উৎসেচক ক্ষরণ করবে, ওর নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। এই এনজাইমটা কি হচ্ছে, স্পার্ম ক্ষরণ করবে। যখন স্পার্ম ক্ষরণ করে দিল, তখন গ্রানুলোসার যে কোষপুঞ্জ আছে, এই কোষপুঞ্জ অর্থাৎ সেলগুলো এইখান থেকে সরে যাবে, এখান থেকে কি হচ্ছে, সরে যাবে। আচ্ছা, পরবর্তী ধাপে যখন এখান থেকে সরে গেল, তখন এখানে দেখছে তাহলে এগুলো সরে গেছে, এখানে এক ধরনের রিসেপ্টর অবস্থান করবে। রিসেপ্টর একে বলা হচ্ছে স্পার্ম রিসেপ্টর। ZP3 বলা হয় বা স্পার্ম রিসেপ্টর বলা হচ্ছে। আচ্ছা, তো স্পার্ম কি করছে যে পরবর্তী ধাপে এখানে এসে নিজের মস্তকটাকে ঢুকিয়ে দিবে, এইরকম করে ঢুকে পড়েছে স্পার্ম এই স্পার্ম রিসেপ্টরের সঙ্গে। আচ্ছা, এরপরে কি করছে, অ্যাক্রোসোম থেকে আর এক ধরনের উৎসেচক ক্ষরিত হচ্ছে, ওর নাম হচ্ছে অ্যাক্রোসিন। এই অ্যাক্রোসিন উৎসেচক এর কাজ হচ্ছে, ও যে স্পার্ম রিসেপ্টরের উপরে ছিল একে এবং জোনা পেলুসিটা যেটা আছে, এই দুটাকে পচিয়ে দিবে। তাহলে এক তো কি হচ্ছে যে সাপোজ এটা স্পার্ম রিসেপ্টর আছে, এটা স্পার্ম রিসেপ্টর আছে, এটাকে এবং জোনা পেলুসিটা যেটা আছে সেটাকে পচিয়ে দিয়েছে। তাহলে এখানে কি হচ্ছে যে এটা তো পচে গেল। স্পার্মের অ্যাক্রোসোম যে অংশটা ছিল
অ্যাক্রোজোম অংশটা ছিল সেটাও পচে কি হচ্ছে যে কি নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্রোজোম ছিল, এটা যদি নষ্ট হয় তাহলে এটা অ্যাক্রোজোম ছিল, মানে এটাও পচে নষ্ট হয়ে গেছে। এবার কি হচ্ছে, স্পার্মের মস্তকটা ঠিক এইরকম পজিশনে এসে যুক্ত হয়ে গেছে, যেটা ভাইটালাইন মেমব্রেন আছে ওর সঙ্গে। কিন্তু যেহেতু মস্তকটা পচে গেছে, তো এইরকম কি হচ্ছে যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যাবে। এবার আমরা শিখব কি কর্টিক্যাল রিঅ্যাকশন। যে নিউক্লিয়াসটা আছে এখানে, এই নিউক্লিয়াস কর্টিক্যাল রিঅ্যাকশনে কি হচ্ছে, ঢোকার আগে এর যে প্রাচীরে ছিল এখানে ক্যালসিয়াম আয়ন, এই ক্যালসিয়াম আয়নগুলো কি হচ্ছে যে এই দিকে স্পিডলি যেতে শুরু করেছে, এইদিকে যাচ্ছে ক্যালসিয়াম আয়নটা যাচ্ছে, চারিদিকে কি হচ্ছে যে এখান থেকে ছড়িয়ে পড়েছে। তখন ওপ্লাজমের মধ্যে এক ধরনের গ্রানুলস থাকে, ওর নাম হচ্ছে কর্টিক্যাল গ্রানুলস। এগুলো ডিফারেন্ট কালার দিয়ে দেখানো উচিত। কর্টিক্যাল গ্রানুলস সমস্ত ওপ্লাজমে ছড়িয়ে থাকে। এগুলো গ্রানুলস। যখন ক্যালসিয়াম আয়ন যাচ্ছে তখন কর্টিক্যাল গ্রানুলস গুলো কি করছে, যে দিক থেকে ক্যালসিয়াম আয়নটা আসছে ঠিক ওই দিকে গমন করতে শুরু করবে, আর যে মুহূর্তে কর্টিক্যাল গ্রানুলস গুলো আসবে এই সকল পজিশন থেকে, এই সকল জায়গা থেকে এখানে এসে আসবে, ঠিক ওই সময়ের সুযোগের ফায়দা নিয়ে এর মধ্যে থাকা নিউক্লিয়াসটা ওপ্লাজমের মধ্যে প্রবেশ করে যাবে। যে সময়ে কি হচ্ছে, এখান থেকে কর্টিক্যাল গ্রানুলস গুলো এইদিকে আসবে, কিসের দিকে, ক্যালসিয়ামের উৎসের দিকে। তাহলে এখান থেকে তো ক্যালসিয়াম আয়নটা গেছে, এই উৎসের দিকে আসবে, ওই সময়ের মধ্যেই এখান থেকে অর্থাৎ নিউক্লিয়াসের মস্তক থেকে নিউক্লিয়াসটা স্পার্মের মস্তক থেকে নিউক্লিয়াসটা ওপ্লাজমের মধ্যে প্রবেশ করে যাবে। এটাই হচ্ছে কর্টিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা, এরপরে আমরা শিখব ইউনিয়ন অফ স্পার্ম এন্ড ওভাম নিউক্লিয়াস। sperm and ovum nucleus। তাহলে স্পার্ম এবং ওভাম এর নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ এই গঠনটাকে আমি যদি এখানে আঁকি, এই গঠনটাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে এই মেল গ্যামেট বা স্পার্ম থেকে নিউক্লিয়াসটা এখানে চলে এসেছে, আর ওভার মধ্যে কি হচ্ছে, ওর আগের থেকে যেটা নিউক্লিয়াস আছে সেটা আছে। তো মেল গ্যামেট থেকে আসা নিউক্লিয়াসটা প্রবেশ করে ও গমন করতে শুরু করবে ফিমেল গ্যামেটের নিউক্লিয়াসের দিকে। তাহলে এটার নাম হচ্ছে প্রোনিউক্লিয়াস
আর এর নাম হচ্ছে স্ত্রী প্রোনিউক্লিয়াস, অর্থাৎ পুং প্রোনিউক্লিয়াস স্ত্রী প্রোনিউক্লিয়াসের দিকে গমন করতে শুরু করেছে। এখন এই নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কতটি আছে সেটা হচ্ছে এন হ্যাপ্লয়েড ধর্মী, সেটা কি হচ্ছে, এটাও কি হচ্ছে এন হ্যাপ্লয়েড ধর্মী। তাহলে n প্লাস n ইজ ইকুয়াল টু হয়ে গেল 2n। তাহলে এটা হয়ে গেল ডিপ্লয়েড। এবার এখানে মাইটোসিস ডিভিশন কি হচ্ছে শুরু করে দিবে, তাহলে জাইগোট তৈরি হয়ে গেল। তো আমাদের আলোচ্য বিষয় যেটা ছিল যে আমরা এটাকে কমপ্লিট ভাবে শিখব এই অংশের মধ্যে কি হচ্ছে, সেটা কি হচ্ছে এই সম্পূর্ণ মেকানিজম গুলো এখানে সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত কি হচ্ছে যে আজকের মতো থাকুক, এরপরে পরের দিন পরবর্তী অংশ শুরু করব।